40 ঊর্ধ্ব একজন বয়স্ক লোক, সে একজন 13-14 বছরের মেয়েকে ভালোবাসে। তাকে এঞ্জেল মাইকেলকে বলো আমার কাছে, আমি তাকে আমি লাইফ পার্টনার করে নেবো। বা ধরুন বিবাহিত সম্পর্ক যাদের মধ্যে সবসময় ঝামেলা, অশান্তি, মনোমালিন্য লেগেই রয়েছে, এই জিনিসগুলো যাতে না হয় তার জন্য কোনো একটা রেমেডি যদি আপনি এঞ্জেলের মাধ্যমে তাকে আমার কাছে এনে দাও, এবং আমি তার সঙ্গে রীতিমতো মানে ইন্টিমেট হব, সে আমার হবে। আমি উঠে দাঁড়াও, ওইদিকে দরজা। এবং নির্লজ্জের সঙ্গে মানুষ যে এরকম বলতে পারে, আমার তো সে আইডিয়াই নেই, আমি শুধু শুনছি। দুটো এনার্জি আমাদের লাইফে, একটা নেগেটিভ এনার্জি, একটা পজিটিভ এনার্জি। তুমি যেটা নিয়ে কাজ করবে তুমি ওরকম হয়ে যাবে। ভয় পাচ্ছি, তার জরাজীর্ণ একটা দারিদ্রের ছাপ, বা সে রোগাগ্রস্ত, হ্যাঁ। কিন্তু বলবো এন যারা আছে তারা কিন্তু একটু হলেও, এখন অনেক কমেন্ট চলে আসবে, কিন্তু একটু হলেও সন্দেহবাতিক হয়। অসুস্থতার পেছনে খরচা চলছেই তো চলছে, টাকা কিছুতেই হাতে থাকছে না, এই ক্ষেত্রে কি করণীয়? পেটে যদি বাঁ দিকে তিল থাকে তাহলে কিন্তু স্বাস্থ্যহানির একটা, বয়স যত বাড়বে তখন স্বাস্থ্যহানির একটা সম্ভাবনা, চিহ্নটা। এঞ্জেল কিন্তু আসে, উপকার করে, কিন্তু তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, নির্দিষ্ট স্থান আছে। যেমন কল করা সোজা, কিন্তু ফেরত পাঠানো কঠিন। নমস্কার, আপনারা দেখছেন দ্য এসডি পডকাস্ট। আমি রয়েছি আপনাদের সঙ্গে সোহিনী। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। যদি ফেসবুক থেকে দেখছেন, পেজটিকে অবশ্যই ফলো করুন। যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা হবে যে বিষয় নিয়ে মানুষের মধ্যে প্রচুর আগ্রহ এবং ভয়টা কাটানোর জন্যই আজকে আমি এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো যাকে ব্যক্তিগতভাবে আমি বহুদিন ধরে ফলো করি এবং আমি খুব ভালোবাসি। তাই আমার পছন্দের একজন মানুষকে আমি আজকে নিয়ে এসেছি, কথা বলবো তার সঙ্গে। তার আগে একটা ছোট্ট কথা বলে দিই, যদি আপনিও পডকাস্টে আসতে চান তাহলে স্ক্রিনে যে মেল আইডি যাচ্ছে সেই মেল আইডিতে যোগাযোগ করতে পারেন, বা আপনার যদি কোনো বিজনেস প্রমোশনের ব্যাপার থাকে সেক্ষেত্রে আপনি এই মেল আইডিতে যোগাযোগ করুন। আজকে এমন একজনের সঙ্গে কথা বলবো যিনি সবসময় জ্যোতিষ শাস্ত্রকে একটা আলোর দিশা হিসেবে দেখিয়েছেন, অন্ধকার কিন্তু নয়। বা জ্যোতিষ শাস্ত্র নিয়ে অহেতুক ভয়ও তিনি দেখান না। জ্যোতিষ শাস্ত্র নিয়ে চারিদিকে যা মিথ্যাচার চলছে তার বিরুদ্ধে তিনি সব সময় দাঁড়িয়েছেন, এবং সব থেকে বড় কথা তিনি একজন স্পষ্ট বক্তা। আমাদের সঙ্গে আজকে রয়েছেন স্পিরিচুয়াল হিলার মধুমিতা ভট্টাচার্য। আসুন আজকে কথা বলবো, অনেক নতুন নতুন তথ্য জানবো। আজকের অনুষ্ঠান এবার দিদির হাতে, আমি চুপ, দিদি শুধু কথা বলবেন। নমস্কার, কেমন আছেন দিদি? খুব ভালো। কেমন লাগছে এখানে এসে? ভীষণ ভালো। 2026 কেমন কাটছে? 2026 সবারই ভালো যাবে, সূর্যের বছর তো। আপনার ব্যক্তিগতভাবে কেমন? আমার তো ভালোই যায়। আচ্ছা, 25 আসলে থেকে আমি ভালো? খারাপটাকে খারাপ চোখে দেখি না, শিক্ষা নিয়ে দেখি বলে বিন্দাস লাইফ। মানে খারাপ কোনো ঘটনা ঘটলেও সেখান খারাপ থেকে তো নয় শিক্ষা? ওটা, আমরা বলছি খারাপ। আচ্ছা, ওই খারাপটাকে তুমি একটু অন্য পারসেপশনে দেখো, দেখবে কিছু না কিছু ভালো শিক্ষা তুমি ঘটে ওর থেকে গেছে। পাবে। আর 25 সাল কেমন গেছে? খুব ভালো। অনেকের কাছে শুনেছি 25 সাল খারাপ গেছে, অনেক মানুষ তাদের স্বজন হারিয়েছেন, হ্যাঁ, অনেক ধরনের। স্বজন হারানোটা খারাপ নয়, কিন্তু যার যখন সময় ওটা সে একটা তখন সাইকেল। যাবে, সেটাকে তো অ্যাকসেপ্ট করতে হবে। আর আজকে এখানে এই মুহূর্তে এসে আপনার ভাইব কেমন লাগছে? কারণ আপনি তো ভাইব বুঝতে পারেন। ভালোই লাগছে। ভালো লাগছে? তোমাকে তো খুবই ভালো লাগছে। ভালো লাগছে, মন থেকে বলছেন কথা? একদম, আমি মন থেকেই বলি। আচ্ছা, মন থেকে যেহেতু বলেন তাই মন নিয়ে প্রথমে একটা প্রশ্ন করব। আমাদের মন বা অবচেতন মনের মধ্যে যা কিছু থাকে লোকে বলে তাই নাকি আমাদের স্বপ্নে আসে। আমরা তো কখনো স্বজন হারাবো এই স্বপ্ন দেখি না, বা আমরা ভাবি না যে আমাদের স্বজন চলে যাবে, ভাবলেই ভয় লাগে। তাহলে আমরা যখন স্বপ্ন দেখি, কেন এমন স্বপ্ন আসে যে আমার নিজের কাছের লোক চলে যাচ্ছেন? আমরা অনেক সময় দেখি যে জীবিত কিন্তু দেখছি মারা যাচ্ছে, এই ধরনের স্বপ্ন আমরা দেখে থাকি। মানুষের এই স্বপ্ন আসে কেন? আমি এটা আগেও বলেছি, আবার বলছি, এই ধরনের স্বপ্ন আসে কিন্তু আমাদের নেগেটিভ চিন্তা থেকে। আচ্ছা। হয়তো আমরা তাকে অতিরিক্ত ভালোবাসি, তার কাছ থেকে সেই রকম রেসপন্স পাচ্ছি না, বা তার কোনো শরীর খারাপ হয়েছে, আমাদের মনে হচ্ছে যে ও হয়তো কিছু লুকাচ্ছে, ওর শরীরে আরো হয়তো ভেতরে কিছু ইয়ে থাকে। এখন অনেক সময় অনেককে দেখবে একটু আধটু শরীর খারাপ হলে না ডাক্তারের কাছে যেতে চায় না, বা বাড়িতে ওটা বলতে চায় না, কিন্তু আমরা বুঝতে পারছি তার শরীরটা খারাপ, আমরা এই সময় দেখি। আর বেশিরভাগ ক্ষেত্রে নিজের সাকসেসটা যখন আমরা সেই জায়গায় পৌঁছতে পারি না, প্রচন্ড একটা
মানসিক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি, তখন আমরা এইসব স্বপ্নগুলো প্রায়শই দেখে থাকি। এবং নিকটজনেরই তো দেখবো, কারণ যাকে আমরা অতিরিক্ত ভালোবাসি তাকে হারানোর ভয় কিন্তু আমাদের সর্বদা কনসাস সাবকনসাস মাইন্ডে চলে। তো ন্যাচারালি আমরা সেটাই দেখবো। অনেক সময় আমরা মৃত স্বজনের স্বপ্নও দেখি, যে কেউ মারা গেছেন বেশ কিছু বছর আগে বা হয়তো রিসেন্টলি, তাকে স্বপ্নে দেখছি, কথা বলছে, আসছে, সেগুলোর কি বার্তা? দেখতে হবে যে আমি যাকে দেখছি যে কি অবস্থায় দেখছি। সমুদ্র শাস্ত্রতে কিন্তু এই স্বপ্নের মানে পুরো ব্যাখ্যা একমাত্র ওতেই আছে। তো আমি যদি দেখি সেই মানুষটি খুব হ্যাপি, ধূপধুরস্ত জামা কাপড় পরে আছে, আমাকে হেল্প করছে, আমার ভালো লাগছে তার সাথে কথা বলতে, তার আচার আচরণের মধ্যে একটা বেশ পজিটিভ জিনিস দেখা যাচ্ছে, তাহলে বুঝতে হবে ভালো কিছু বার্তা তোমার জীবনে ঘটছে। এবং এটা কিন্তু হয়, এটা মানে প্রমাণিত সত্য। আর যদি দেখো যে ভয় পাচ্ছি, তার জরাজীর্ণ একটা দারিদ্র্যের ছাপ, বা সে খুব কষ্টে আছে, রোগাগ্রস্ত, হ্যাঁ, সে উঠতে পারছে না, আমি তার কাছে অনেক সময় এরকমও আমার ক্লায়েন্ট এসে বলে যে তার কাছে পৌঁছতে চাইছি কিন্তু সে কিছুতেই পৌঁছতে পারছি না, বারবার হাতটা মনে হচ্ছে যেন আরো দূরে সরে যাচ্ছে, আরো। সেটা কিন্তু অনেক সময় আমাদের রোগ ব্যাধি এবং লাইফে কোনো এমন ঘটনা আমাদের সামনে আসতে চলেছে যেটা অপ্রত্যাশিত, যেটা আমরা চাই না। মানে আমাদের জীবন একদম মানে এলোমেলো হয়ে যেতে পারে, এমন ঘটনাও ঘটতে পারে। এই তবে ভয় পাওয়ার কিছু নেই, না, এই সংকেত এটা বললেই আমার মানুষের মনে ভয় ধরে যায় না, মানে কিছু এটা একটা ঘটনা ঘটবে, এটা সংকেত। হ্যাঁ, সেটা ভালো দিক থেকেও অপ্রত্যাশিত হতেই পারে, আবার খারাপ দিক থেকেও খারাপ দিক থেকেই হয়। যদি জরাজীর্ণ দেখি তাহলে ওটা খারাপ দিক থেকেই হয়। কিন্তু আপনি ওই যে একটা কথা বললেন, খারাপ বলে কিছু হয় না, সেখানেও কিছু না কিছু ভালো হ্যাঁ, লুকিয়ে থাকে। এইটা আমি সব জায়গায় বলি, তোমার পারসেপশন বলে দেবে তুমি কি শিক্ষা নিচ্ছ। আবার অনেক সময় আমাদের বারংবার এরকম ঘটতে থাকে কিন্তু আমরা কিছু শিক্ষা নিই না। অনেকে বলে না আমার তো লস হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, যখন তুমি দেখবে যে লস হচ্ছে তোমাকে তো রেকগনাইজ করতে হবে যে কেন হচ্ছে। আমরা অন্যের ভুল ধরি, নিজের ভুলটা ধরি না। যদি নিজের ভুলটা ধরি তাহলে লস হবে না। একদমই তাই। তো এটা দেখতে হবে তোমার পারসেপশন, তুমি কোন দিকে তোমায় ধাবিত করছে। আচ্ছা, কোনো মানুষ যদি নিজের মৃত্যু দেখে স্বপ্নে, সেক্ষেত্রে এটারও অনেক ব্যাখ্যা আছে। নিজের মৃত্যু দেখা কিন্তু উন্নতির যোগ। আর দ্বিতীয় হচ্ছে, যদি তুমি ওই বললাম কোনো শিখরে পৌঁছতে চাইছো, ঠিক মতো রাস্তা পাচ্ছ না, বা তুমি বারবার ফেলিওর হচ্ছ, তখন কিন্তু মনে হয়, অনেকে আবার আছে না যে নিজেকে শেষ করে ফেলার কথা কোনো সময় হয়তো অবচেতন মনে ভেবে রেখেছে, সেটা তো থেকে যায়। অবচেতন মন থেকে কোনো কিছু বার করা ভীষণ কঠিন। সেটা আমাদের স্বপ্নে ঘুরে ফিরে আসতেই পারে। হ্যাঁ, ভীষণ। আচ্ছা, আর ওই গুলোই ঘুরে ফিরে আসে। এই ধরনের নেগেটিভ থিংকিং মানুষ কি করে কাটাবে বাড়ি থেকে? মেডিটেশন অনেকে শুনেই বলে কি মেডিটেশন আমার দ্বারা হবে না, আমি অত পারবো না। মানে কত জিনিসটা কি সেটা একটুখানি যদি বলেন, যে মেডিটেশন জিনিসটা আসলে কি, কিভাবে করতে হয় একদম বিগিনারদের জন্য? একদম বিগিনারদের জন্য বলবো, আগে একটা নির্দিষ্ট সময় স্থির করো যে এই সময়টা আমি বসতে পারবো। সেটা হতে পারে ভোর, হতে পারে রাত্রি খাবার 1 ঘন্টা পর। আচ্ছা, কিন্তু তোমাকে আগে বোঝাতে হবে যে হ্যাঁ আমি এই সময় এই জায়গায় স্থির হয়ে বসবো, যেখানে আমার কোনো ডিস্টারবেন্স থাকবে না, আমার কিছু থাকবে না। একটা নির্দিষ্ট আসন করতে হবে ওই সময়। আগে তোমায় 21 দিন বসার অভ্যেস করতে হবে চুপচাপ। তারপরে আর তোমায় কিছু বলতেই হবে না, অটোমেটিক তুমি একটা প্রক্রিয়ার মধ্যে চলে আসবে। মানে একটা নির্দিষ্ট টাইম মেনটেন করতে, টাইমটা মেনটেন করতে হবে। সূর্য যেমন নির্দিষ্ট সময় ওঠে, নির্দিষ্ট সময় অস্ত যায়, একদম ঠিক আমাদের একটা নির্দিষ্ট টাইম করতে হবে। যেমন অনেক সময় দেখবে অনেক ঔষধ মানে ওষুধ খেতে বলে, আর সকাল 10টায় খাও আর 10টায় খাও। একদম একদম সময়ের ব্যাপার থাকে। তো এটাও ঠিক তাই, তোমাকে একটা যে কোনো নির্দিষ্ট সময় চয়েস করতে হবে, যখন তোমার মধ্যে কোনো ডিস্টারবেন্স থাকবে না, তোমার তাড়াহুড়ো থাকবে না, তোমায় কেউ ডাকবে না। ওই জন্য আমি সবসময় সাজেস্ট করি ভোরবেলা। কিন্তু এক্ষুনি কেউ কমেন্ট করে দেবে ভোরবেলায় কি হয়, ভোরবেলা তো আমি উঠেছিলাম, এই হয়নি ওই হয়নি, কিন্তু তোমাকে প্রক্রিয়াটা চালাতে হবে। সব থেকে বড় কথা, আমাদের জেনারেশন তো বহুকাল হলো ভোরের মুখই দেখে না। ওই জন্য তো এখন রোগগ্রস্ত বেশি, এখন সাকসেসের রেটও কমে গেছে, মারামারিও বেশি, ধরপাকড়ও বেশি, সবই বেশি। কারণ আমরা ওই যে বলি, সব জায়গায় বলি, আবার বলছি, প্রকৃতির বিপরীতে গিয়ে কাজ। এক্ষুনি একজন কমেন্ট করবে যে নাইট ডিউটি করে সে কি করবে, কিন্তু আমি তাও বলবো সারা জীবন তো কেউ নাইট ডিউটি করে না, শিফটিং হয়। তো যে সময় নাইট ডিউটি করে না সে সময় একটু ভালো থাকার চেষ্টা করা। যেসব মানুষরা জীবনে উন্নতির শিখরে পৌঁছেছেন, আমি তাদের প্রত্যেকের কথা দেখেছি যে ভোরবেলায় উঠতাম। আর এবং তাদের দেখবে একটা ধারাবাহিকতা আছে, ফেলিওর হয়েছে কিন্তু ছাড়েনি।
এই ধারাবাহিকতাটা তোমায় চলে যেতে হবে। আজকে এখানে ফেলিওর হচ্ছে, কালকে অন্য একটা লাইন চুজ করলাম। আজকে আমরা যদি সচিন তেন্ডুলকার কি ধরি, উনি তো একইভাবে, উনি কি শূন্যের আউট হননি? তাহলে কি ক্রিকেট ছেড়ে দিয়েছেন? একদমই না। আজকে 100 করেছে, পরের দিনই আবার ওই একই জায়গায় টুর্নামেন্টে 0 করে বেরিয়ে এসেছে, কিন্তু উনি তার পরের দিন আবার 100 করেছে। মানে হাল ছাড়েননি। হাল ছাড়াটা খুব খারাপ জিনিস। এইটা আমি সব সময় বলি, ধারাবাহিকতা মেনটেন করতে হবে সব জিনিসের। তুমি নির্দিষ্ট সময় খেতে হবে, নির্দিষ্ট সময় পড়াশোনা করতে হবে, নির্দিষ্ট বয়সে পড়াশোনা করতে হবে, নির্দিষ্ট বয়সে তোমার মানে সবকিছুর একটা মেনটেনটা চলে গেছে। সবকিছুর একটা সময় মেনটেন আছে। অনেক হয়ে গেছে ওপর থেকে, কিন্তু ভিতরের মেনটেনেন্সটা, ইনার মানে যেটা, সেটা ভেতরের নারিশমেন্ট আমরা পাচ্ছি না, আপনি যেটা বলছেন সোল নারিশমেন্ট একদম হচ্ছে নেই। না। এবং সেটার জন্য আমাদের মেডিটেশন হেল্প করবে, নির্দিষ্ট সময় নিয়ম করে মেডিটেশন করতে হবে। একদম একদম। আর এটা হবেও, এটা যারা তুমি বললে না, যারা আজকে সাকসেস পারছেন, তাদের জিজ্ঞেস করো, প্রত্যেকে একদম একদম ধারাবাহিকতা একদম একদম। হ্যাঁ, ডিসিপ্লিন আমি বরাবরই দেখেছি প্রত্যেকে মেনটেন করেছেন, যারা একদম সমাজের শিখরে রয়েছেন, যে হ্যাঁ আমি অমুক সময় উঠি, এই সময়ই খাই, এই নির্দিষ্ট পরিমাণে খাই, যেখানে সেখানে খাই না, এই জিনিসটা আমি প্রত্যেককেই দেখেছি। অক্ষয় কুমারের হ্যাঁ, কথাই একদম। আমরা যদি বলি, দেখে মনে হয় বয়স, না, আর উনি কি সাকসেসের একদম ইয়েতে? আমরা তো জানি ওনার লাইফস্টাইল, কোথায় ছিলেন, কোথায় আছে, কেন ডিসিপ্লিন মানুষের জীবনে এতটা বদল এনে দিতে পারে। সবকিছু ওটাতেই করতে পারে। তুমি যদি একটা ওয়েতে নির্দিষ্ট সময় উঠলে, নির্দিষ্ট তোমার কাজকর্মগুলো প্রত্যেক দিনের একদম প্রাত্যহিক একটা রুটিন করো, তারাও 24 ঘন্টা পাচ্ছে, আমরাও 24 ঘন্টা পাচ্ছি, কিন্তু আমরা ওই ফোনে কথা বলে লেজি হয়ে, এই হবে না, আমার দ্বারা হবে না, সবার দ্বারা সবকিছু হয়, কিন্তু ওই যে বললাম, দুটো হাতের থেকে অজুহাতটা আরো বেশি। না, আমাদের জেনারেশনের যেটা মেন সমস্যা, আমার মধ্যেও আছে, যে নির্দিষ্ট কোনো সময় ঠিক নেই, কোনো সময় খাচ্ছি, কোনো সময় হয়তো পরের দিন 2 ঘন্টা পরে খাচ্ছি, আজ হয়তো উঠতে দেরি হচ্ছে, কাল হয়তো দেরিতে স্নানে যাচ্ছি, এই যে সমস্যাটা। তাহলে বুঝতে পারছো, তাহলে মানে কোথাও একটা তুমি ছন্দ হয়তো আরো, পতন, হ্যাঁ ছন্দ নেই। একদম। মাঝে মাঝে আমরাও করি, আমিও করি, করি না একদম তা বলবো না, কিন্তু সেটা আমি বলেই ভেবেই করি যে এই দুটো দিন আমি আর নিয়মে থাকবো না। কিন্তু সেখানেও না কি হয়, এমন একটা অভ্যেস হয়ে গেছে, বললাম রাত্রে যে কালকে আমি সকালে উঠবো না, কিন্তু ওই যে আমার তো অভ্যাস হয়ে গেছে, উঠবই, হয়তো হয়তো ব্যায়ামটা মানে যোগাটা করলাম না ওটা, কিন্তু উঠে তো বাগানে ঘুরে বেড়াচ্ছি। আমাকে বাড়ির লোক বলে, তুমি তো বললে আজকে উঠবে না, আমি কি করবো? অভ্যেস। না, এটা আমি বাড়ির বয়স্কদের দেখেছি, হয়তো অসুস্থ, না না আমি আজকে ঘুমাবো, কিন্তু পরের দিন ঠিক একদম 5টার সময় উঠে যোগা করছে। ভোরের হাওয়াটা খুব দরকার আমাদের। বয়স্কদের মধ্যে কিন্তু এই প্রবণতা এখনো রয়েছে, যে একদম ডিসিপ্লিন মেনটেন করে স্নান, খাওয়া দাওয়া ঠিকঠাক সময়, তারা এদিক ওদিক করবেই না, এবং এতে শরীর ভালো থাকে, আর কিছু না ভালো হবে। আর শরীর ভালো থাকলে সব ভালো থাকে। আচ্ছা, আমাদের জীবনে নামের গুরুত্ব কতখানি? নামের না নামের অক্ষরের? নামের। নামের গুরুত্ব আছে, অবশ্যই আছে, কিন্তু দেখতে হবে সেই ব্যক্তিটা নিজে সেই নামটাকে কোথায় নিয়ে গেছে। নারায়ণ যদি নাম হয়, ঈশ্বরের নাম, সে কি কোন চুরি করেনি না খারাপ কাজ করেনি, কিন্তু আমার দেখতে হবে আমি যে নামটা পেয়েছি সেটাকে আমি কতটা গুরুত্ব দিচ্ছি। অবশ্যই নামের একটা গুরুত্ব আছে। আচ্ছা, এই যে আপনি বললেন নামের না নামের অক্ষরের, আমরা আজকে অক্ষর নিয়ে একটু কথা বলি। বলো, তুমি আগে বলো, তারপরে আমি আবার শেষ কথাটা আমি বলবো, সংক্ষিপ্তটা। আচ্ছা, নামের অক্ষর আমাদের অ্যালফাবেটের এ থেকে জেড সব নামের অক্ষর সম্ভব নয় একটা পডকাস্টে, কিছু আমরা বেছেছি, তার মধ্যে সবার প্রথম লেটার এ। আচ্ছা, এইটা হচ্ছে, এটা এমনি জেনারেল সবাই বলে, ঠিক আছে, কিন্তু এখানে আর একটা একটু যোগ করে দাও, সেটা হচ্ছে নিউমেরোলজিক্যালি প্রত্যেকটা সংখ্যার এক মানে লেটারের একটা নাম্বার আছে, একটা সংখ্যা আছে, কারুর ডবল ডিজিট আছে, কারুর সিঙ্গেল ডিজিট আছে। এবার ডবল ডিজিটটাকে সিঙ্গেল করে তবে নিউমেরোলজির গুরুত্ব। তাহলে আমি যদি বলি এ হচ্ছে রবির সংখ্যা, মানে 1। এ নামের অক্ষরে ওরা খুব সাহসী হয়, নেতা হয়। এবার দেখতে হবে যে কোন ধরনের নেতা তার পারসেপশনে আসছে, কিন্তু সে নেতা তো হবে, এটা নিউমেরোলজিক্যালি যদি আমি বলি। এছাড়া ওদের মধ্যে একটা এমন কোয়ালিটি থাকে যে, মানে ধরো একটা ক্রাউডের জায়গায় আছে, সেখান থেকে কিন্তু তাদেরকে তুমি পয়েন্ট আউট করতে পারবে, মানে তাদের কথাবার্তায়, ওই যে বললাম একটা নেতা সুলভ,
কিন্তু তোমাকে কিন্তু সে মোটিভেট করে দিতে পারে। মানে একটু আলাদা, একটু আলাদা, মানে একটু না, অনেকটাই আলাদা। কারণ আচ্ছা। এ মানে সূর্যের সংখ্যা বললাম হুম, 1, হুম, হুম। সে সবসময় চাইবে যে পরিবেশেই যাক না কেন লিডার হতে। আচ্ছা, মানে এটা একটা লিডারশিপ ওদের কোয়ালিটি মধ্যে, থাকে। হ্যাঁ, এবার সে লোকে মানুক আর না মানুক, আমি লিডার। আচ্ছা, আর পার্টনার হিসেবে কেমন হয় এ? ডমিনেটিং, ডমিনেটিং। ভীষণভাবে ডমিনেটিং। যেহেতু সূর্যের সঙ্গে মানে অ্যালাইন। আমি একা। রাজার যে গুণগুলো থাকার, সেটা কিন্তু এ সংখ্যার গুণগুলো সেটা থাকে, আচ্ছা। যদি আমি নিউমেরোলজিক্যালি দেখি। হুম, হুম, হুম। এরপরে আরো একটা নামের লেটার যেটা দিয়ে সবসময় অনেকেরই নাম হয়, আর। আর যদি বলি, আরটা হচ্ছে 9, ওর যদি আমি নিউমেরোলজিক্যালি আচ্ছা, বলি তাহলে আচ্ছা। 9 নাম্বার। হুম, এরা না প্রথমে হয় মানে এমনি খুব বুদ্ধিদীপ্ত, শিক্ষা ভালোবাসে, কিন্তু একটু হলেও ধৈর্যের অভাব। হুম। ধৈর্যের অভাব, আর খুব তাড়াতাড়ি রেগেও যায়, আবার খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। আচ্ছা। আর সংখ্যা যদি এদের বলি, এরা কিন্তু অনেক মানে কি বলবো, যারা ওই গবেষণা জাতীয় কোনো কাজ যদি করার হয়, তাহলে কিন্তু এই আর সংখ্যার লোকেরা বেশি করে। আচ্ছা, আচ্ছা, এছাড়া হচ্ছে এরা খুব ভালো পার্টনার হয়, সৎ হয়। আচ্ছা। কিন্তু দেখা গেছে যে যদি স্বামী হয় তাহলে স্ত্রীর সঙ্গে বৈবাহিক জীবনের 15-16 বছরের পর ডিস্টেন্সটা অনেক বেড়ে গেছে। হুম। আর যদি স্ত্রী হয় তাহলে স্বামীর সঙ্গে ডিস্টেন্সটা অনেক বেড়ে গেছে। মানে এরা ভেতরে অনেক কথা রাখে, বাইরে অনেকটা কম বলে বলে এদের কিন্তু এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা জিনিসটা হয় তৈরি হয়ে যায়। আচ্ছা, এবার আসি এন। এন হচ্ছে 7। 7। আচ্ছা। এনের যদি আমি বলি, এরা নেচারকে ভালোবাসে, এরা বাইরের পরিবেশের সঙ্গে নিজেদের খুব তাড়াতাড়ি খাপ খাইয়ে নিতে পারে, এবং দেখা যায় যে এরা যদি বাড়ির থেকে দূরবর্তী স্থানে গিয়ে বিজনেস বা চাকরি করে তাহলে কিন্তু অনেক উন্নতি হয়। আচ্ছা। কিন্তু বলবো এন যারা আছে তারা কিন্তু একটু হলেও, এখন অনেক কমেন্ট চলে আসবে, কিন্তু একটু হলেও সন্দেহবাতিক হয়। সে উভয় জাতক জাতিকা মানে যেদিকেই পজিটিভনেসটা হোক, প্রবল। হ্যাঁ, অনেকটাই এরা একটু মানে কি বলবো, চিন্তা করে বেশি, ওভার থিঙ্কিং হয় বলে ওরা কিন্তু একটু সন্দেহবাতিক হয়। সন্দেহবাতিকের একটা সমস্যা থাকে। তার হ্যাঁ। মানে এন এবার যাদের জাতক জাতিকা উভয়ই, এমন নয় কি শুধু জাতক পায়ে, মানে মানে স্ত্রী পুরুষ নির্বিশেষে। নির্বিশেষে এরা তার হয়। মানে যাদের পার্টনার এন তারা কিন্তু একটু সাবধানে থাকবেন, কারণ কিছু জারি-জুরি করলে কিন্তু ধরা পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ একটু সন্দেহ সন্দেহবাদী। প্রবণতাটা বেশি থাকে। তবে এরা কিন্তু দূরে গিয়ে ব্যবসা করলে খুব দ্রুত উন্নতি করতে দূরে মানে নিজের গৃহ থেকে দূরে গিয়ে। বাড়ির থেকে, কিন্তু এরা খুব নেচারকে ভালোবাসে, দেখা গেছে ওভারঅল। আচ্ছা, আর এবার আসি পি। পি হচ্ছে, এরাও একটা দক্ষ পরিচালক হতে পারে। এদের হাতের লেখা খুব সুন্দর হয়, এবং এরা স্পিরিচুয়াল লাইনে কিন্তু এরা গেলে অনেকটা উন্নতি করতে পারে। এটা কিন্তু ওভারঅল একটা দেখা গেছে, ঠিক আছে? এটা এমন নয় কি সবাই যা বলছি সব মিলছে। হুম। যদি তাই হবে, এটা প্রত্যেকটি নামের অক্ষরে কিন্তু আলাদা 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 ব্যাখ্যা ফ্রিকোয়েন্সি আছে। থাকে, হ্যাঁ। কিন্তু আমি তবু বলবো, যেটা আমি তোমায় বলেছিলাম যে প্রথমটা তুমি বলো, পরেরটা আমি শেষ করব। এগুলো মানুষ শুনতে ভালোবাসে, যে এ অক্ষরে এই, বি অক্ষরে এই, সি অক্ষরে। কিন্তু আমি বলবো আমার কর্ম, আমার চিন্তা ভাবনাতে কিন্তু ওই অক্ষরটা তখন ঢাকা পড়ে যায়। একটা উদাহরণ দিলে তুমি ভালো বুঝতে পারবে। সেটা হচ্ছে রাম, শ্রী রামচন্দ্র আর রাবণ দুজনেরই আর দিয়ে নাম, কিন্তু দুজনের ক্যারেক্টার কিন্তু ভীষণ আলাদা। তার মানে আমার চিন্তা ভাবনা, আমার কাজকর্মের ওপরে নির্ভর করছে। কিন্তু আজকাল মানুষ ওই আর, এন, পি, কিউ এই দিয়ে শুনতে ভালোবাসে বলে টিআরপি বাড়বে, বাট এটার সত্যতা, এর সঙ্গে আবার খানিকটা নিজের কর্ম, নিজের কর্মই আসল। ওই যে বললাম, নারায়ণ নাম যদি আমার ঠাকুরের হয়, আমি কি কোনোদিন চুরি করবো না? করবো তো। মিথ্যে বলবো না? বলবো তো। তার মানে আমার সেই জায়গাটা দেখতে হবে। তবে এইগুলো ওভারঅল একটা অ্যানালিসিস করে দেখা গেছে যে এগুলো হয়, এই সংখ্যায় মানে নামের হয়, বি এরকম হয়, এরকম প্রত্যেকটির আলাদা আলাদা আছে। আর পি যাদের নাম, তারা পার্টনার হিসেবে কেমন হয়? পার্টনার হিসেবে বলতে গেলে, যদি জাতক বলি, এখানে একটু আলাদা করে দিই, যদি জাতক বলি তাহলে এরা খুব ঠান্ডা, মানে যা বলে মেনে নেয়, ঠিক আছে? আর যদি জাতিকা বলি তাহলে একটু হট টেম্পার, আর ভীষণ
খুব রুদ্র মেজাজটা তাড়াতাড়ি চলে আসে। এটা যদি পি নামে জাতিকা বলি। আর জাতক খুব ঠান্ডা, খুব শান্তশিষ্ট হয় যারা জাতক হন। এটা ওভারঅল দেখা গেছে। আর যারা জাতিকা হন তারা তো দিদি বললেনই যে একটু শর্ট টেম্পার্ড হন এবং খুব রুদ্রমূর্তি, হ্যাঁ, চট করে তাড়াতাড়ি চলে আসে এবং ওইটা অনেকক্ষণ স্টে করে, মানে সহজে থামানো মুশকিল পিদের দেখা গেছে সাধারণত। এবার আমি আসি এস এর কথা, যেটার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড, কারণ আমার নামের অদ্যাক্ষরে এস রয়েছে। দেখো, এস হচ্ছে সব থেকে বেশি এস সংখ্যা। এরা সমাজে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে, এরা স্পষ্ট কথা বলে ফেলে, এরা অন্যকে আপ্যায়নও করতে পারে, মানে অন্যের নিজের জীবনে তাদেরকে জায়গাও দিয়ে ফেলে অনেক। এটা যদি আমি জাতক হিসেবে বলি তাহলে একটুখানি ডিফারেন্স করে দেবো, সেটা হচ্ছে এস নামের যারা জাতক তারা সাধারণত দেখা গেছে যে কান পাতলা, একটু লিটল বিট কান পাতলা হয়, মানে অন্যের কথা বেশি বিশ্বাস করে হয়তো বাড়িতে এসে অশান্তি করে নিল। সেটা আবার কিন্তু জাতিকার ক্ষেত্রে একদমই হয় না। ওরা খুব সূক্ষ্ম বিচার করে সামনে এগোয়, খুব স্পষ্ট কথা বলে আর মানুষকে খুব ভালোবাসে। এটা বলতে আর পার্টনার হিসেবে কেমন হয় জাতক এবং জাতিকা? ওই যে বললাম, যেহেতু পার্টনার কান পাতলা হয় তাহলে তোমার বাড়িতে এসে অশান্তি হবে। আর এরা আবার নিজেরটা বেশি বলে বলে একটু একটু ডমিনেট করে রাখবে। আচ্ছা, বাহ, বেশ অনেক কিছু জানতে পারলাম আজকে আমাদের এই নামের অদ্যাক্ষর গুলো নিয়ে। এবার একটা এপিসোডে এতগুলো না কখনোই সম্ভব নয়। অনেকগুলো মানে ভাগ আছে। আমরা যে বলি হলিস্টিক বা এই যে জ্যোতির্বিজ্ঞানে যা যা পার্ট আছে, এটা বিশাল বড়, এর কোনো শেষ নেই, ইউনিভার্সের মতো। সুতরাং 1 ঘন্টা কিন্তু আপনাদের না জন্য আর বোর হয়ে যাবে তুমি যদি পুরো নাম নিয়ে বলতে থাকো, মানুষ বিরক্ত হয়ে যাবে। আরো একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে, যেটা হলো মানুষের মুখমণ্ডলে হোক, হাতে হোক, কোথাও না কোথাও তিল থাকে। এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো, যে তিল কোন জায়গায় থাকলে কি হয় এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে বা জীবনে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটবে কিনা, সেগুলোর কোনো নির্দেশক কিনা তিল, এগুলো নিয়ে একটু না ওই ওটা কোনো ঘটনার নির্দেশ দেয় না। চারিত্রিক বৈশিষ্ট্যটা তিলের ক্ষেত্রে, নামের থেকে তিলের ক্ষেত্রে কিন্তু বেশি প্রমিনেন্ট। একদম, কেন ওটা আমি নিজে জন্মের সময় থেকে নিয়ে, এবং এটা দেখা গেছে সত্যি কথা, এই তিল বলো বা অনেকের ওই জরুল টাইপের থাকে না, ওগুলো কিন্তু অনেক বার্তা এনে দেয়, যেটা আমাদের নামটা তো আমরা জন্মানোর পরে পাচ্ছি, কিন্তু ওটা কিন্তু আমরা জন্ম থেকেই, যে তিলগুলো বিশেষ করে জন্ম থেকেই চলে আসে, সেগুলোর কিন্তু অনেক মানে এর মাহাত্ম্য অনেক বেশি। এবং এটা দেখা গেছে, যেমন স্বপ্ন বললাম, ঠিক তেমন সমুদ্র শাস্ত্রতেও কিন্তু তিলের ব্যাখ্যা প্রচুর আছে। সমুদ্র শাস্ত্রতে নোকের গঠন, পায়ের আঙুলের গঠন, গলার গঠন, ঘাড়ের গঠন, মানে পুরো একটা মানুষের পুরো অবয়বটা পুরো গঠনের সমস্ত ভীষণ আছে। তার মধ্যে তিলকে কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছে। যেমন আমি যদি বলি মধ্যে এই জায়গাটায় একদম কপালের জায়গা থাকে, এরা কিন্তু ভীষণ শান্ত স্বভাবের হয়, আর এদের ইনটিউশন পাওয়ারটা একটু বেশি থাকে। যদি ডান দিকে তিল হয় তাহলে বুদ্ধি বেশি হয়, আর যদি বাঁ দিকে তিল হয়, কপালেরই বলছি আমি, কপালে যদি বাঁ দিকে হয় তাহলে ওরা হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে খুব দ্রুত, মানে চিন্তা ভাবনা না করে একটা কাজ করে ফেলে। চোখে তিল কিন্তু সবসময় সে অন্যকে যেমন আকর্ষণ করে, তেমন ও কিন্তু মানুষকে আকর্ষিত হয়, হ্যাঁ, ভীষণ ভাবে। এবং দেখা গেছে ওরা মানে মুনের এনার্জি ওদের মধ্যে অনেক বেশি থাকে, কল্পনা করতে ভালোবাসে, শিল্পকলাকে কিন্তু ওরা অনেক বেশি ভালোবাসে। আচ্ছা, নাকের যদি বলি, বাঁদিকে যদি থাকে তাহলে তারা অর্থনৈতিক দিক থেকে একটু দুর্বল হয় এবং একটু বুদ্ধি কম হয়। আর যাদের ডান দিকে হয় বলা হয় বুদ্ধিদীপ্ত এবং খুব স্পষ্ট বক্তা আর ভালোবাসে, মানে মানুষ তাকে অ্যাকসেপ্ট করে অনেক বেশি। এবার আসছি ঠোঁট, যেটা নিয়ে মেয়েদের ভীষণ একটা জানার আগ্রহ। যদি ঠোঁটের ওপর দিকে তিল থাকে, বাঁ দিকে থাকে, তাহলে সে কিন্তু খুব ভালো প্রেমিকা হয়। আর যদি ডান দিকে থাকে তাহলে কিন্তু খুব মানে রেগে যায় ঝট করে, মানে বিরক্তি প্রকাশ করে ফেলে, লুকিয়ে রাখতে পারে না। বা যদি বাঁ দিক, এই ঠোঁটের তলায় যদি বাঁ দিকে হয় তাহলে তো সে একেবারে মানে কি বলবো, আকর্ষণের কেন্দ্র হয়ে যায় ওটা। আর যদি ডান দিকে হয় তাহলে ও যদি কাউকে আকর্ষণ করে, ঠিক আছে, ওকে একটু আকর্ষণ করলে তার লাইফে একটু বিপদ ঘটার সম্ভাবনাটা বেশি থাকে। গলায় তিল থাকলে বলা হয় নাকি
কথাবার্তা ভালো হয়, তার গান বাজনার দিকে একটা ঝোঁক থাকে, এটা ওভারঅল কিন্তু দেখা যায়। এগুলো কিন্তু সবই মিলে যাচ্ছে, মানে আমার সঙ্গে কিন্তু মিলছে, কারণ আমার ওষ্ঠে তিল তো আছে, কিন্তু কোন দিকে এখন ঠিক মনে পড়ছে না, আমার আয়না দেখতে হবে। এবং আমার মনে হয় যারা আমার অডিয়েন্স না, এগুলো মিলবে, এগুলো ভীষণ ব্যাখ্যা করে তবে করা হয়। যারা অডিয়েন্স রয়েছে এতক্ষণে হয়তো আয়না দেখতে শুরু করেছেন যে আমার ডান দিকে না বাঁ দিকে। মানে যদি ধরো এবার আমি আসি উদরে, মানে পেটে, হ্যাঁ, পেটে যদি বাঁ দিকে তিল থাকে তাহলে কিন্তু স্বাস্থ্যহানির একটা, বয়স যত বাড়বে তখন স্বাস্থ্যহানির একটা সম্ভাবনা চিহ্ন ওটা। আর যদি ডান দিকে থাকে তাহলে তারা ভোজন বিলাসী এবং তাদের ওই শরীর অসুস্থতা না, তারা ভীষণভাবে খেতে ভালোবাসে। ভীষণ ভীষণ। এবার আসছি হাতে, যদি বাঁ হাতে তিল থাকে তাহলে বলা হয় তার দূরে কোথাও বিবাহ বা দূরে কোথাও পড়াশোনার যোগ, দূরে কোথাও যাত্রা, মানে ওই দিকটা যে কোনো জায়গায়, আঙুলে তো বিশেষ করে। আর যদি ডান দিকে থাকে, ডান হাতে থাকে, তাহলে তার সে রান্নায় পটিয়সী থাকে, তার হাতের লেখা, হস্ত যাকে বলে হাতের লেখা ভীষণ কষ্ট হয়, আর সে নেতা হতে পারে ডান হাতে যদি আঙুলের ওপর বা নিচে যেখানে, সে কিন্তু একটা নেতার মর্যাদা রাখে। আর মানে এটা আবার বলি, এগুলো কিন্তু প্রমাণিত সত্য, যারা দেখছে তারা কিন্তু মিলিয়ে নিতে পারবে। না, একটা জিনিস আমি দেখছিলাম রিসেন্টলি, আমি এক ভদ্রলোকের কাছে শুনি যে ওনার নাকি ছোটবেলায় ছিল না, বয়স যত বাড়ছে তখন নাকি রেখার উপর তিল দেখা যাচ্ছে, হাতের যে রেখা আমাদের। এটা দেখতে হবে রেখার ওপর, কোন রেখার ওপর। এটা আমার ছোটবেলাকার একটা ঘটনা বলি, আমার হাজবেন্ডের কথা বলি। আমরা অনেক ছোট বয়সেই বিয়ে করেছি, 18 বছর বয়সে আমাদের বিয়ে হয়ে যায়। আমার যখন 18, ওর তখন 20। ওর হিসেবেই বলি, ওর ডান হাতে ওইরকম রেখার ওপরেই, একদম রেখার ওপরে একটা তিল ছিল, এবং সে তিলটা কিন্তু আগে ছিল না, পরে হয়েছিল। এবং আমরা একজন তখনকার আমাদের ওখানে একজন, তিনি চোখে দেখতে পেতেন না, তিনি 1 টাকার কয়েন দিয়ে হাতের রেখা বিচার করতেন, এবং এক্সিলেন্ট তার ইনটিউশন পাওয়ার। এবং তিনি বলেছিলেন যে ওই তিলটা যদি 28 বছর অবধি থাকে তাহলে মৃত্যু যোগ, আর যদি 28 বছরের আগে যদি ওটা উঠে যায় তাহলে তাকে উন্নতির দিক থেকে কোনোদিন পিছন ফিরে দেখতে হবে না। এবং মানে অদ্ভুত ব্যাপার, 27 বছর 8-9 মাসের মাথায় সেই তিলটি কিন্তু গায়েব হয়ে যায়। কারণ আমার মা যার জন্য একটু ভয় পেয়ে গেছিলেন এবং বলেছিল এর কোনো প্রতিকার হয় না, তো উনি বলেছিলেন মিথ্যে করে প্রতিকার দিয়ে মৃত্যুযোগ তো কেউ কাউকে আটকাতে পারবে না, যদি তিলটা উঠে যায় তাহলে আমি তারপরে ওর কিভাবে উন্নতি হয় না হয়, কোন গ্রহ কোন নক্ষত্র খারাপ আছে দেখে আমি রেমিডি দেবো। কিন্তু আগে ওই তিলটার, ওই জন্য তার আগে কিন্তু ওকে কোনো কিছু সেইভাবে কোনো মানে স্টোন সব কিছু দেওয়া হয়নি। ঠিক 27 বছর বোধহয় 7-8 মাস কি হবে, 9 মাস, ওই তিলটি আর দেখা যায় না। তখন তারপর ওনার কাছে আমরা যাই, তখন উনি আবার তার পরবর্তী জীবনটা কিরম হবে তার একটা করে ওনাকে স্টোন ফোন দেওয়া হয়। ভগবানের আশীর্বাদে টাচউড আজ তো উনি একজন সফল ব্যবসায়ী। বাহ! তার মানে আমাদের জীবনে যে ঘটনাগুলো ঘটে সেগুলো কিছুটা, মানে এটা আমার নিজের লাইফের বলে আমি জোর দিয়ে বলতে পারলাম যে তিলটা কত, তিল তত্ত্বটা কতটা বেশি। হ্যাঁ, এবং আপনি যা যা বলছেন সেগুলো আমার সঙ্গে তো মিলছে, আমার মনে হয় আমাদের দর্শক বন্ধুদের সঙ্গে এবং এটা সত্যি কথা। হ্যাঁ, একদমই আমি ওই জন্য এগুলোকে একটু বেশি বলি মানুষকে, বোঝো। যেমন পায়ের তলায় যদি পুরুষ মানুষের জাতকদের যদি ডান পায়ের তলায় তিল থাকে তাদের কিন্তু বিদেশ ভ্রমণ হবেই। আচ্ছা। আর যদি জাতিকাদের বাঁ পায়ে থাকে তাহলে বিদেশ ভ্রমণ, ঠিক যার উল্টোটা যদি হয় তাহলে কিন্তু ভ্রমণের যোগ কমে গেল। আচ্ছা আচ্ছা। যদি কানে তিল থাকে, অনেকের কানেও তিল থাকে। কানে তিলের খুব একটা ব্যাখ্যা নেই, একটা সাধারণ ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে যে কান পাতলা সেই মানুষটা কম হয়, এটা কান হিসেবে ওটা বলা আছে। কানের পিছনের একটা দেয়া ছিল এক জায়গায়, আমি দেখেছিলাম, মানে আমি পড়েছিলাম যখন সমুদ্র শাস্ত্রতে, কানের পিছনে ডান দিক বাঁ দিকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে হয়তো আমি কি জানি প্রমিনেন্ট বলতে পারছি কিনা, এটাও স্বীকার করছি, মনে হয় ডান দিকে যাদের জাতকদের যদি ডান দিকের পিছনে তিল থাকে তাহলে তাদের মানে বিবাহ, লাভ ম্যারেজ হবার সম্ভাবনা থাকে, মনে হয়, এটা আমি দেখেছিলাম। আচ্ছা, তিল থেকে কি বলা যেতে পারে যে এই মানুষের লাভ ম্যারেজ হতে পারে? ওইটা থেকেই দেখেছিলাম, এমনি অন্য কোথাও তিল থেকে বলা সম্ভব না। কি থেকে বলা সম্ভব যে লাভ ম্যারেজ হবে? জন্মছক। এছাড়া জন্মছক ছাড়া
এই তা তো বলতে পারবো না। কারণ এখনকার দিনে প্রচুর পরিমাণে সমস্যা, যেটা ইয়াং জেনারেশনের রিলেশনশিপের সমস্যা। ওটা তো প্রেম নাকি? আচ্ছা, ওটা তো সমস্যা হবে। রিলেশনশিপ। আচ্ছা, আজকে আছে 3 মাস পরে আর তাকে চেনেই না, ব্লক। ওটা ব্লক রিলেশনশিপ। আচ্ছা। তো এই ব্লগ কথাটা বলাতেই আমার একটা কথা মনে হলো যে ফেসবুকে বা ইউটিউবে আনব্লক করে দেবে খুব সহজে, সিজিল কার্ড ব্যবহার করুন। আমি জানতে চাইবো সিজিল কার্ড সম্বন্ধে আপনার থেকে, কারণ এই সিজিল কার্ডের বিষয় নিয়ে আপনি একটা মন্তব্য করেছিলেন, সেটা থেকেই আমার ইচ্ছা হয়েছিল যে আপনি আমার এখানেও এসে এই বিষয়টা নিয়ে কথা বলবেন। সিজিল কার্ডটা এসছে অ্যাকচুয়াল অনেক আগে থেকে, যখন কেউ কথা বলতে পারতো না তখন ওই নকশাগুলো এঁকে এঁকে বলা হতো, মানে মনের ভাব প্রকাশ করা। হ্যাঁ। আচ্ছা। এবার সেইটা আস্তে 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 কথা হয়েছে, কথা বলতে শিখেছে মানুষ, করতে করতে ওইটা কোথাও বিলুপ্ত হয়ে গেছিল। কিন্তু কোথাও যেমন পিরামিডের ইঁটে বা আমাদের যে ট্যারোট কার্ড হয় তাতে অনেক নকশা আছে, এবং তারপরে আস্তে আস্তে এখন এটা যেহেতু ইন্টারনেটটা অনেক বেশি আমরা জেনে গেছি, তো এখন আস্তে আস্তে সিজিলের একটা সামনে এসছে, যে সিজিল বলে কিছু ছিল। সিজিল কিন্তু আগে যখন আমরা কথা বলতে পারতাম না তখন সিজিল, এখন তো অনেক কিছু আরো পারি, তারপরে সিজিলটা এসছে। এই হচ্ছে এক, এটা কোনো নতুন বিষয় না, এটা অতি পৌরাণিক, আমরা নতুন করে জেনেছি। আচ্ছা, এটা একটা। সেকেন্ড হচ্ছে এই যে বলে যে ডাকলেই চলে আসবে, ডাকলে কেউ আসে না, আসে তার নির্দিষ্ট পদ্ধতি আছে। যদি তাই হতো, আমি একটা পডকাস্টে বলেওছি, যদি তাই হতো তাহলে এত হসপিটালে এত রুগী থাকতো না, এত জেলখানায় এত কয়েদি থাকতো না, কারণ সবাই সিজিল ডাকতো, পয়সা পেত, উন্নতি করতো, এবং খারাপ দিকে তো যেতই না। তাহলে এত স্টেশনে বা রাস্তায় এত ভিখারি থাকতো না, তাহলে এত এনজিও গুলো এত লোকেদের উপকার করতে যেত না। তার কারণ সবাই তো সিজিলটা জেনে যেত, ডাকতো, সিজিল চলে আসতো। এটা নিয়ে প্রচুর বিতর্ক, কিন্তু আমি সত্যি কথাটা বলতে আমার আপত্তি নেই। ঠিক এটা এঞ্জেল নিয়েও একই বক্তব্য উঠে আসছে, অ্যাঞ্জেলকে ডাকো, অ্যাঞ্জেল এসে তোমার উপকার করে দেবে। এঞ্জেল কিন্তু আসে, উপকার করে, কিন্তু তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, নির্দিষ্ট স্থান আছে। তাই বললাম, যদি সব এঞ্জেল বা সিজিল যদি সব কাজ করতো, তাহলে এই যে দেশের যে প্রক্রিয়া চলছে, এত শ্রেণী বৈষম্য, গরিব তো গরিব, বড়লোক তো বড়লোক হতো না, সবাই সমান হতো, কারণ সবাই সিজিল ডাকতো, এসে কাজ করতে হয়ে যেত। কিন্তু বলবো সিজিল কিন্তু কাজ করে, সিজিলের মারাত্মক এফেক্ট, কিন্তু সেটা জানতে হবে, বুঝতে হবে, বেশ কিছুদিন প্রক্রিয়া চালাতে হবে, তবে গিয়ে সিজিল তোমার কাজ করবে, এবং তোমাকে তার জন্য পারদর্শী হতে হবে। আমি তো এক্ষুনি গিয়ে কারো অপারেশন করতে পারবো না, পারবো কি? আমরা একটা সামান্য রাস্তায় কেউ পড়ে গেলে, কিছু কেটে গেলে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই, একটা সেলাইও আমরা করতে পারি না, তার কারণ তার একটা পদ্ধতি আছে। তার জন্য সেই ডাক্তার বাবু অনেকদিন অধ্যাবসায় করে সেই জায়গায় গিয়ে একটা সেলাই করতে পারছে, তাহলে আমরা পারছি না কেন? কারণ আমাদের সেই প্র্যাকটিস জানি না, আমরা শিখিনি। তো এটাও তাই, আমরা বাড়িতে পুজো করলে পুরোহিত ডাকি, কেন? আমরা ওই নিয়মগুলো জানি না। একদমই সবাই সব পুজো করতে পারে না তো। ঠিক তেমন সিজিল কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি এখানে কয়েকটা কার্ড এনেছি, সেটা আমি তোমাদের দেখাবো, এবং এর যে কি কাজ সেটাও আমি বলবো। এখানে পরিষ্কার করে কিন্তু তার নিয়মটা দেওয়া আছে, একবার দেখো। হ্যাঁ, এখানে লেখাই আছে যে আমরা যে ধরনের কাজ করি, স্পেল ওয়ার্ক করি, সেটাকে বুস্ট করার জন্য এই ধরনের কার্ডগুলো ব্যবহার করা হয়। কিন্তু কিভাবে ব্যবহার করা হয় দেখো, লেখা আছে, লাইট এ ক্যান্ডেল ইন ফ্রন্ট অফ ইউ এন্ড ফোকাস অন দ্য ডিজায়ার্ড আউটকাম ফর এক্সিলেন্ট রেজাল্ট। অর্থাৎ একদম নির্দিষ্ট পদ্ধতি মেইনটেইন করে হবে না, এবং এটা না একদিনে হবে না। কি ধরো আজকে তুমি রাত্রিবেলা একটা ওটা নিলে, নকশাটা বার করলে, করে মোমবাতি জ্বালালে, দুবার ডাকলে সে আসবে না। তার জন্য তোমাকে ভিতর থেকে অরা তোমার ক্লিন হতে হবে। আমি কয়েকটা কার্ড দেখো, এখানে পরিষ্কার নকশার সঙ্গে বলা আছে, দেখো। ব্রেকিং ব্যাড হ্যাবিটস। বাহ, এখানে একেবারে স্পষ্টত লেখা আছে, এবং সিজিলের সঙ্গে এখানে মেনশন করা আছে যে কিভাবে এক্স্যাক্টলি কাজটা করতে হবে। তাই যা খুশি তাই করলেই, এইটা দিয়ে কিন্তু আমি সত্যি সত্যি একটি ছেলের ব্যাড হ্যাবিট, মানে সে ড্রাগ অ্যাডিক্টেড, সেই তাকে কিন্তু রিহ্যাবে না গিয়েও এই দিয়েই কিন্তু আমি করি, এবং আমি ডিস্টেন্সেও করে দিই। তার মানে সত্যি পাওয়ারফুল, ভীষণ পাওয়ারফুল, কিন্তু তাকে ব্যবহার পদ্ধতি জানতে হবে, মানে যা খুশি তাই করলে হবে না, 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 একদমই না। ওটা জানি না কেন বলছে,
আমি খালি একটাই কথা বলবো, যারা বলছে তারা যদি এদের নিয়ে কাজ করে, তাহলে এদের যাকে নিয়ে আমি কাজ করছি, যাকে নিয়ে আমি পেট চালাচ্ছি, তার সম্পর্কে মিথ্যে বলাটা আমার মনে হয় একদমই উচিত না। একদমই উচিত না, একদমই না। এখানে অনেক রকম আছে। আর একটা আমি দেখাবো, সেটা হচ্ছে, যেটা না দেখালেই নয়, সেটা হচ্ছে আজকাল হিলিং এর খুব দরকার, বডি এবং সোল। এটা দেখো, বডি এবং সোলের হিলিং হিলিং কার্ড এটা। এটা যদি সঠিক পদ্ধতিতে করা যায়, 21 ডেজের মধ্যেই তুমি বুঝতে পারবে তুমি কিন্তু অনেকটা হিল হয়ে গেছে। মানে নির্দিষ্ট একটি নকশা রয়েছে, যে নকশার সঙ্গে নির্দিষ্ট রিচুয়াল ফলো করতে হবে, তবে গিয়েই কাজ হবে। শুধুমাত্র ইউটিউব বা ফেসবুক ধরো, আমি একটা বলি, এই ধরো তুমি হাতে নিয়েছো, ডাকো, আসবে, কাজ হবে তোমার। একদমই তাই। একটা স্থান কাল পাত্র আছে তো। এইটাই আমি সব জায়গায় বলছি বলে হয়তো লোকের বিরাগ ভাজন হচ্ছে, কিন্তু তাতে আমার কিছু নেই। একটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। আগে আমরা এঞ্জেলের সম্বন্ধে শুনতাম, এঞ্জেল, এখন কিন্তু আমরা ডিমন সম্বন্ধে শুনছি, যে আপনি আরেকটা পডকাস্টে আপনি বলেছেন। এগুলো নিয়ে কি কাজ করাটা উচিত? উচিত নয়? কেন নয়? নেগেটিভ কাজ করব কেন আমি? কোথাও না কোথাও সেটা তো আমার কাছেই চলে আসবে। আজকে আমি ওপেন কথা বলতে পারছি, সবাইকার ভালো করছি, আমি জানি আমার ভেতরটা স্ট্রং, আমি খারাপ কাজ করি না, আমি শুধু এঞ্জেল নিয়েই করি, আমি ওপেন করছি। কোথাও না কোথাও আমার ভিতরে আমি যদি বারবার ওইটা নিয়ে কাজ করি, আমি তো জানি তোমার হয়ে খারাপ কাজ করছি, তা সেটা তো কোথাও না কোথাও ঘুরে ফিরে আমার কাছে আসবে। আর এঞ্জেল নিয়ে কাজ করা সহজ, ডেমন দিয়ে কাজ করা মোটেই সহজ নয়। কারণ ওরা অবাধ্য বাচ্চা, ওদের দিয়ে কাজ করলে, তুমি করলে তোমারই বিপদ। তার দরকার কি? ভালো দিয়ে কাজ করা উচিত। না, অনেক সময় আমরা শুনে থাকি যে পজিটিভ নেগেটিভ বলে বিশেষ কিছু হয় না, সবই এনার্জি, রেসপেক্টটাই হচ্ছে আসল। তো এই বিষয়ে না 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 না, দৈত্য নেই। ভগবান আর যেমন আছে, দৈত্যও তো আছে, ঠিক এটাও তো তাই। দুটো এনার্জি আমাদের লাইফে, একটা নেগেটিভ এনার্জি, একটা পজিটিভ এনার্জি। তুমি যেটা নিয়ে কাজ করবে, তুমি ওরকম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এরকম অনেক মানুষ আমার কাছে এসছে, আমি বুঝতে পেরেছি যে তারা ডেমন নিয়ে কাজ করে। আমি কি দরকার তাদের মোটিভেট করে ঘুরিয়ে? আচ্ছা দেখো, তোমার সংসারে একটা চাপ পড়ে, তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো তার উপরেও কিন্তু ওইটা নেগেটিভিটিটা বর্তাবে। শুধু তোমার হবে তা না, তুমি তো নিজেকে হিল করে নিচ্ছ, কিন্তু বাড়ির সকলে তো হিল করতে পারছে না ওই পর্যায়ে গিয়ে, তাহলে তখন সে যদি নেগেটিভ হয়ে যায়, তুমি মানতে পারবে তো? আমি বারবার বলছি এগুলো বন্ধ হোক। তন্ত্র এক জিনিস কিন্তু, আর ডেমন কিন্তু পুরো অন্য জিনিস। ডেমন কিন্তু তন্ত্র যেমন, ওই যে বললাম সিজিল যেমন একটা নির্দিষ্ট জায়গায় বসে করে হয়, ডেমন যদি তুমি একবার কল করো, 2-3 দিনের মাথায় কিন্তু সে চলে আসবে। ডেমন কল করা সোজা, কিন্তু ফেরত পাঠানো কঠিন। এবার সে তো তোমাকেই উত্তক্ত করে মারবে, তার তো কিছু কাজ চাই। তো তুমি কতজনের ক্ষতি করবে? লাস্টে তোমার ভাবে তাহলে তোমারই ক্ষতি হবে। এটা তো একটা দিক। আর দ্বিতীয় হচ্ছে, আমি কেন লোকের ক্ষতি করব? ইউনিভার্সাল ল তো সেই ক্ষতি আমার কাছে আসছে, আমি করব না ক্ষতি। তো ডেমন নিয়ে কাজ করা আমার মনে হয় বন্ধ। বাইরে কিন্তু হয় না, আমাদের এখানেই বেশি হয়। যেখান থেকে আমরা এঞ্জেল বা ডেমন শিখেছি, সেখানে ডেমন নিয়ে কাজ কম হয়। সেখানে তারা এঞ্জেলকেই বেশি করে, কারণ বাইবেলে এঞ্জেলের প্রচুর কথা আছে, এবং সেখানে কিন্তু যে 72 যে এঞ্জেলদের কথা আছে, বেশিরভাগটাই কিন্তু পজিটিভ। ওই জন্য ওরা কিন্তু ওটাই বেশি মানে। কিন্তু আমরা জেনে গেছি যে একটা নেগেটিভ আছে, আমাদের তো নেগেটিভ নিয়ে কাজ করতে ভালো লাগে না, লোকের ক্ষতি করতে ভালো লাগে। একদমই তাই। তো সেই জন্য ওই নিয়ে করছে। আচ্ছা, আপনি তো অনেক ধরনের ক্লায়েন্টের সাথে ডিল করেছেন, আপনার কাছে সব থেকে অদ্ভুত, নাম না নিয়ে কোনো একটা ঘটনা শেয়ার করুন না, যেটা আপনার মনে হয়েছে যে এরকমও মানুষের চিন্তা ভাবনা হয়, একটু অন্যরকম কোনো ঘটনা। হ্যাঁ, এরকম ঘটনা নয়, ক্লায়েন্ট এসে আমাকে বলছে যে আমি অমুক মানুষকে চাই, ঠিক আছে, এঞ্জেলের মাধ্যমে তাকে আমার কাছে এনে দাও, এবং আমি তার সঙ্গে রীতিমতো মানে ইন্টিমেট হব, সে আমার হবে। আমি উঠে দাঁড়াও, ওইদিকে দরজা, পুরো এরম, আমি তো এরমই। এবার যে বাইরে আমার যিনি থাকেন, যে আমার আমার স্টাফ, সে বলছে আজকে মনে হচ্ছে একটা গন্ডগোল হবে। আমি পরিষ্কার, উঠে দাঁড়াও, ওই দেখো দরজা। না দিদি, তুমি কত টাকা চাও বলো, আমি দিয়ে দেবো। আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি বাড়ি বেরো। মানে এরকম হয়েছে। ও এতটাই, ওর প্রতি ওর ছবি দেখে দেখে এতটাই পাগলের মতন হয়ে পড়েছে,
যে ওই ওকে ওর চাই। এবং সে এসছে বহুদূর থেকে, মানে তিনি এসছেন শিলিগুড়ি থেকে, এক রাত্রির হোটেলে আছেন, তারপর দিন আমাকে দেখাবেন কি নামে এঞ্জেল নিয়ে কাজ করি। এবার আমাকে বলছে শোনো আমি দেখেছি যে আপনি পজিটিভ কাজ করেন, তো এটা তো আমার কাছে পজিটিভ, আমি তোকে ভালোবাসবার জন্য ডাকছি, এটা তো নেগেটিভ নয়। কিন্তু মানে সেই ও নিজেকে মেয়েটি কি বা করছে ছেলেটির তো দেখো, সাই নেই। ও তো অন্য একজনের, ও তো ফ্যামিলি আছে তার। ও আচ্ছা। কিন্তু এ নিজেকে কিরম তৈরি করেছে বুঝিয়েছে দেখো, আমার কাছে এসছে পজিটিভ কাজে, কারণ আমি পজিটিভ কাজ করি, তো ও তো কাউকে ভালোবাসে, সেটা তো সেটা তো পজিটিভ। পজিটিভ, হ্যাঁ, কিন্তু তার আমি ফ্যামিলি বললাম তুমি কাকে ভালোবাসো দেখো, তোমার কোনো মানে আইবুড়ি জটিনি না, ওকেই চাই। এবং প্রায় 9-10 মাস ধরে ও নিজের ভিতরে ওটাকে একদম পুরো একদম শক্তপোক্ত আইডিয়া করে নিয়েছে যে ওকেই ও চাই, এই ও করবে, আরো অনেক কিছু যেগুলো আমি অন ক্যামেরায় বলতে পারছি না, ওর এই রকম ওর লাইফ চাই। এবং নির্লজ্জের সঙ্গে মানুষ যে এরকম বলতে পারে আমার তো সে আইডিয়াই নেই, আমি শুধু শুনছি। লাস্টে বললাম ওঠো এইদিকে দরজা, কি বলবো। সে হাতে পায়ে ধরছে, তুমি জানো ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসছে। তার মানে মানুষের মধ্যে এত ডিজায়ার, ভীষণ, আর এটা ডিজায়ার নয়, এটা পাগলামো। ডিজায়ার কখনো ওইরকম হয় না, এক্সেসিভ অবসেশন। তুমি ভাবো। আমি যে সব কি না, আমি তো দিতে এসছি, এটা এটা আমার তো পজিটিভ কাজ, আমি তোকে ভালোবাসি, আমি ভালোবাসার মুখে আগুন। এরম মানে এরম প্রচুর এরকমও হয়েছে জানো, মানে আমি কি বলবো, 40 ঊর্ধ্ব একজন বয়স্ক লোক, সে একজন 13-14 বছরের মেয়েকে ভালোবাসে, তাকে এঞ্জেল মাইকেলকে বলো আমার কাছে, আমি তাকে আমি লাইফ পার্টনার করে নেবো। মানে এই ধরনের মানসিকতার লোকও আমাদের সমাজেই ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সে তো তাকে অন্যভাবে দেখে, সেই মনটা ঘোরাতে হবে। সে কি পরিচিতর মধ্যে? হ্যাঁ, পরিচিতর মধ্যে অন্যভাবে দেখে। আমাকে বলছে এটা পজিটিভ কাজ দিদি, কেন বলুন, আমি তোকে ছেড়ে দেবো না, লাইফ পার্টনার করবো, তুমি শুধু মনটা ঘুরিয়ে দাও। আপনি মন ঘুরিয়ে সোজা বাড়ির পথে করুন। কোথায় 44-43-44 বছর বয়স, আর কোথায় 15-16। আর সে ওই ভাবেই না, ওকে কোনো কাকা বা কিছু একটা বলে টলে। আর মেয়েটার ছবি দেখে আমি ভাবছি যে হায় ভগবান, তুই জানিস না যে তোর জন্য মানুষ আমার কাছে কি বলতে এসছে। এরম মানুষও আছে। তারপরে এরম মানুষও আছে, দিদি আমি তোমাকে ভালোবাসি, এটা নিয়ে কি করা যায়। এই ধরনের কাজও আপনি পাচ্ছেন যে আপনাকে ভালোবেসে আপনার কাছে এত ভালো, মানে ফোনের ওপার থেকে এত ভালোবেসে ফেলেছে যে ও মানে আমার চেম্বারে না আসলে ও সুইসাইড করে ফেলবে। এই ধরনের মানুষকে কি করে ডিল করেন? ও তো আছে, ব্যবস্থা আছে, আমার এঞ্জেল আছে না। ও আপনাকে সবসময় প্রোটেক্ট করছে, গাইডেন্স দিচ্ছে। না এমনি এখন অভ্যেস হয়ে গেছে, এগুলো তো মজার বিষয় আমার কাছে। তো মানুষ এখন নিচু প্রবৃত্তির হয়ে গেছে, যেটা বলার মূল বিষয়। ভালো কাজও করা যায়, যে আমি উন্নতি করব, আমি ব্যবসা করব, আমি ওর ভালো করব, তার পাত্র দেখে ভালো বিয়ে দেবো, সে যেন ভালো পড়াশুনো করে, এগুলো তো করা যায়। ওকেই বিয়ে করতে হবে তার কি মানে আছে, ওকে ভালো পাত্র দেখে তো বিয়ে দিয়ে তাকে উন্নতি করাতে পারি আমি। প্রবৃত্তি নষ্ট হয়ে গেছে, চাহিদা এত বেড়েছে, বিশেষ করে শারীরিক মানসিক চাহিদা এত বেশি যে এখন এঞ্জেল ওরা ভাবছে ওটা একটা খেলনার পুতুল, ওকে দিয়ে সব করানো যায়। এবং তুমি যেই না বলবে তোমার সম্পর্কে নেগেটিভ বার্তা দেবে সমাজের কাছে, আমার কিচ্ছু এসে যায় না। কারণ এটা জানে সবাই যে দিদি কাজ করবেই না, কাজ করবেই না। আচ্ছা দিদি, এই যে আমরা এতক্ষণ সম্পর্ক নিয়ে কথা বললাম, বিভিন্ন সমস্যা নিয়ে কথা বললাম, মানুষের অনেক রকম ইচ্ছের কথা শুনলাম সম্পর্ক নিয়ে, যাদের ধরুন বৈধ সম্পর্ক রয়েছে, হয়তো প্রেমিক প্রেমিকা দীর্ঘদিন প্রেম করছে, তাদের মধ্যে কিছু সমস্যা হচ্ছে, হয়তো নিজেদের বনিবনার অভাব হচ্ছে, বা বাইরের কোনো শক্তি হয়তো কেউ একটা ডিস্টার্ব করছে, বা ধরুন বিবাহিত সম্পর্ক যাদের মধ্যে সবসময় ঝামেলা, অশান্তি, মনোমালিন্য লেগেই রয়েছে, এই জিনিসগুলো যাতে না হয় তার জন্য কোনো একটা রেমেডি যদি আপনি আমার দর্শকদের জন্য দিয়ে যান। যদি প্রেমিক প্রেমিকা হয়, যে ডিস্টেন্স দূরত্ব বেড়ে যাচ্ছে, তাহলে আমি অবশ্যই বলবো ওয়ান অ্যান্ড অনলি রোজ কোয়ার্টস, এইটা ধারণ করুক। দুজনের মধ্যেই একটা প্রেমের সম্পর্কই বলো, মানসিকতার অনেক অনেক পরিবর্তন হবে। এবার যদি বলি দুজনের মধ্যে তৃতীয় কারুর আগমনের জন্য দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে, এরকম প্রচুর কেস আমার আসেই হয়,
তখন বলবো রোজ কোয়ার্টসের সাথে একটা ব্ল্যাক টার্মালাইন অবশ্যই ধারণ করুন। মানে যদি কেউ দুটো কম্বাইন করেও পড়তে চায়, যদিও আমি কম্বাইনে বিশ্বাস করি না, তাহলেও বলবো যদি সেটাও করতে পারে, আর নয়তো দুটো আলাদা আলাদা, একটা রোজ কোয়ার্টস একটা ব্ল্যাক টার্মালাইন। যদি তৃতীয় ব্যক্তির আগমন এখন খুব হচ্ছে যে অন্যের নজর পড়ে যাচ্ছে বা এই হচ্ছে, তাহলে কিন্তু এটা করতে পারে। এবার বলছি বিবাহিত মানে ঘরের স্বামী স্ত্রীর ক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি এখন অতিরিক্ত বেড়েছে। সেটা কমানোর জন্য একটা বলবো রোজ কোয়ার্টসের বল পাওয়া যায়, যেটা একমাত্র বেডরুমেই রাখা যায়, বা বড় ট্রি পাওয়া যায়, সেগুলো এনার্জাইজ করে রাখুক, এটা একটা হয়। আর একটা আমি রেমেডি বলবো, সেটা হচ্ছে শিব পার্বতীর পুজো করুক, এবং এটা 13 সপ্তাহ সোমবার গুলো করে, বৃহস্পতিবার গুলো করে, এরকম 13 সপ্তাহ যদি করে অনেক পরিবর্তন আসে। এছাড়া বলবো যদি অতিরিক্ত মানে সমস্যা হচ্ছে যে কোনো কিছুতেই কিছু হচ্ছে না, তাহলে বলবো সদর দরজার বাইরে কালো মোমবাতি পাওয়া যায় না, কিন্তু কোনো সাদা বা লালকে যদি কালো রং করে একদম সদর দরজা, যেখানটা ওদের মেন ডোর, ফ্ল্যাটে হলেও তাই বাড়ি হলেও তাই, যদি ফ্ল্যাটে একান্ত যদি মেন ডোরের বাইরে দেওয়া অসুবিধা হয় তাহলে ব্যালকনিতে, আর এমনি বাড়ি হলে একদম সদর দরজার বাইরে শনিবার মঙ্গলবার এইরকম ভাবে যদি কালো মোমবাতি জ্বালানো যায়, তাহলে বাড়ির যে ওই এনার্জিটা সেটা কিন্তু অনেকটাই হয়। এছাড়া কর্পূর আর লবঙ্গ একসঙ্গে জ্বালালে সম্পর্কের একটা ভালো বোঝাপড়া উন্নতি হয়। আচ্ছা, এই যে আপনি বললেন শিব পার্বতীর পুজোর ব্যাপারটা, সেটা কি দুজনকেই করতে হবে বা নাকি হ্যাঁ, স্বামী বা সকালবেলা স্ত্রীর ঘুম মধ্যে থেকে যে কোনো উঠে একজন? অফিস যাওয়ার আগে দুজনে বসে করে নাও। যদি দুজনের মধ্যে দুজনে না করতে চায়, যে কোনো তাহলে একজন হ্যাঁ, করলেও স্ত্রী হবে? করুক, অর্থাৎ মন্দিরে গিয়ে করুক, পুরোহিতকে বলে করুক, সংকল্প করে, সেটাও হবে, তাহলে মানে পুজোটা করা নিয়ে করা উচিত। আচ্ছা, আর এবার আমি জিজ্ঞেস করব যে অনেক মানুষের মধ্যে সমস্যা হচ্ছে আজকালকার দিনে, বিশেষ করে ঋণে জড়িয়ে যাওয়া, টাকা আসছে টাকা থাকছে না, জিনিসপত্র কেনাকাটিতে বেরিয়ে যাচ্ছে, বা হয়তো অহেতুক খরচা লেগেই রয়েছে, অসুস্থতার পেছনে খরচা চলছেই তো চলছে, টাকা কিছুতেই হাতে থাকছে না, এই ক্ষেত্রে কি করণীয়? যদি অসুস্থতার জন্য বেশি ব্যয় হয় তাহলে রেড জ্যাসপার ধারণ করতে হবে, এটা ভীষণ ভাবে কাজ দেয়। এটা একটা ক্রিস্টাল রেড জ্যাসপার, বা যদি মনে করে যে ক্রিস্টালে বিশ্বাস নেই তাহলে পলা পড়ুক, অনেকটা কাজ হয়। আর আমি বলবো এই যারা মানে স্ত্রী, মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যারা স্ত্রী, আজকাল পলা পরার অভ্যেসটা চলে গেছে। যদি পলা, সত্যিকারের পলা যদি ধারণ করা হয়, এই রোগ ব্যাধির জন্য যে অর্থ ব্যয় সংসারের, সেটা অনেকটা কেটে যায়। এছাড়া আমি তাও বলবো আর একটা উপায় বলে দিই, সেটা হচ্ছে প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে লাল কাপড় অর্পণ করুক, তাহলে কিন্তু রোগ ব্যাধির থেকে যে ব্যয় সেটা কিন্তু অনেকটা কেটে যায়। এবার হচ্ছে যদি কেনাকাটা, সেটা তো নিজেকে সংযত করতে হবে, আমি যা দেখবো তাই কিনে ফেলবো, আমার তো খরচা হবে। তবুও বলবো অর্থনৈতিক রাখার একটাই মেন যেটা, সেটা হচ্ছে নয় পাইরাইট ধারণ করুক উইথ ব্ল্যাক টার্মালাইন একসাথে, আর নয়তো সিট্রিন পড়ুক। সিট্রিন করলে অনেক সময় অর্থনৈতিক দিকটা অনেকটা উন্নতি হয়। যদি মনে করে যে না ক্রিস্টাল ধারণে সমস্যা বা পড়তে চাইছে না, তাহলে বলবো যদি জাতিকা হয় তাহলে হলুদ একটা রুমাল সবসময় ব্যাগে রাখুক, এবং ওই হলুদ রুমালের মধ্যে 333 সবুজ কালি দিয়ে লিখে রেখে দিক। আর যদি জাতক হয় ঠিক উল্টো, একটা সবুজ রুমাল লিখ, হলুদ কালারের কোনো, এখন তো অনেক কিছু মার্কার টার্কার পাওয়া যায়, যে 333 লিখে সবসময় ব্যাগে রেখে দিক, তাহলে কিন্তু এই যে তুমি যেটা বললে সেটা থেকে অনেকটা হয়, অনেকটা কিন্তু এটা রিমুভ করা যায়। আর যদি কোনো মানুষের এক্ষুনি টাকার দরকার, খুব টাকার দরকার, আর্জেন্ট জেনুইন টাকার দরকার, কিন্তু টাকা আসছে না, বা হয়তো কোনো অপরচুনিটি এসে হওয়া কাজটাও ভেস্তে যাচ্ছে, টাকা যেখান থেকে আসতে পারতো, সেক্ষেত্রে কি করবে? গ্রিন অ্যাভেঞ্চুরিন বা গ্রিন জেড, এগুলো ভীষণ ভীষণ কাজ দেয়। যদি মনে করে যে এটা ধারণ করবে তো করতে পারে, তা না হলে বলবো এক্ষেত্রেও বলবো প্রত্যেক বৃহস্পতিবার, এভরি থার্সডে, প্রত্যেক বৃহস্পতিবার সকালবেলা একটু আতপ চাল আর একটু সাদা ফুল মা লক্ষ্মীর চরণে অর্পণ করে যে কোনো কাজে বেরো, সফলতা ভীষণ ভাবে। এবার এটা একটু কন্টিনিউ করতে হবে। আজকে বৃহস্পতিবার দিলাম, কালকেই পেয়ে গেলাম, কেউ দেবে না টাকা। অন্তত 3টে বৃহস্পতিবার এটা করতে হবে, কিচ্ছু নয়, একটু আতপ চাল, একটু হলুদ ফুল মা লক্ষ্মীর চরণে নিবেদন করে, সে জাতক জাতিকা উভয় হতে পারে। মা লক্ষ্মী তো আমরা সবাই বাড়িতে বৃহস্পতিবার পুজো করি, সেখানে একটু যদি স্বামী এসে
অফিস বেরোনোর আগে একটু নিবেদন করলে কাজ হয়ে যায়। এটা অনেক অনেক কাজ হয়। বাহ। এছাড়া শ্রীম বা শ্রী মন্ত্র জপ করলেও কিন্তু অনেকটা উপকার পাওয়া যায়। আচ্ছা, আপনি এই যে ক্রিস্টালের ব্যাঙ্গেল গুলোর কথা বলছেন বা বলছেন যে ঘরে ক্রিস্টাল রাখার কথা, তো আমরা কি ক্রিস্টাল নর্মালি অনলাইন থেকে বা কোনো জায়গা থেকে কিনেই ধারণ করে ফেলতে পারি, নাকি এগুলোর কোনো কিনতে পদ্ধতি পারা আছে? যায়, অনেক এখন সার্টিফাইড, অনেক অথরাইজড ভালো ভালো আজকাল অনলাইনে আছে, কিন্তু সেটা এনে এনার্জাইজ করতে হবে। হুম। সব জায়গায় সবটা এনার্জাইজ করা থাকে না। হুম। ফুল মুনে পিঙ্ক সল্ট আর গঙ্গা জলে ডুবিয়ে রেখে এনার্জাইজ করা যায়। তাছাড়া স্যালিনাইড প্লেট পাওয়া যায়, তাতে রেখেও কিন্তু এনার্জাইজ করা যায়। এনার্জাইজ না করে পড়লে তুমি তো রেজাল্ট পাবে না, তখনই তোমার মধ্যে অবিশ্বাস তৈরি হবে, তখন বলবে এই ক্রিস্টাল কাজ করে না। কিন্তু এনার্জাইজ করে পড়ো, ক্রিস্টাল ভীষণ দ্রুত কাজ করে। 21 আমার থেকে মনে হয় 43 দিনের মধ্যে ক্রিস্টাল কিন্তু ফল দিতে শুরু করে। আচ্ছা, আমার মনে হয় যে এই বিষয়টার জন্য এক্সপার্ট হেল্প নেওয়াটা খুব দরকার। হ্যাঁ, আগে তোমাকে জানতে হবে যে তোমার কি প্রবলেম। হুম, একদমই। এবং এটা দেখছি আমি অনেকেই এটা করছেও, প্রশ্নটা ভালো করলে। ধরো একটা ইউটিউব সার্চ করলো আপনার মানি প্রবলেম, এটা পড়ুন হয়ে যাবে, ও কিনে পড়ে নিল। এটা কিন্তু সেটা বিষয় নয়। না। আমার জন্মছকে আরো অনেক কিছু গ্রহের হেরফের থাকতে পারে, তবে গিয়ে আমার একটা মানি প্রবলেম আসে, তবে গিয়ে আমার স্বাস্থ্যের প্রবলেম হয়, তবে গিয়ে আমার সম্পর্ক হানি হয়। আমি বললাম দেখলাম যে ও এটা পড়ুন আপনার এ হয়ে যাবে, আমি একটা জেনারেল বলে দিলাম মোটামুটি এটা করলে হয়। কিন্তু যদি মনে করো প্রবলেমটা আরো গভীরে, তোমাকে তো চার্টটা বানাতে হবে। ভালো জায়গায় রেপুটেড জায়গায় চার্ট বানাও, সে ঠিক একটা সাজেস্ট করবে, তখন কেন কিনে পড়ো, এনার্জাইজ করো, পড়ো। এবং আমি বলছি ক্রিস্টাল কথা বলে, আমি সব জায়গায় বলি, আমি নিজে ক্রিস্টাল নিয়ে কাজ করছি বলে তা নয়, ক্রিস্টালটা কিন্তু আমি দেখেছি, এবং এটা আমার যারা ক্লায়েন্ট যারা জানে, মানে ইনস্ট্যান্ট কাজ করে। 21 ডেজ লাইফে কদিন, 21 দিন থেকে কাজ করা শুরু করে দেয়। আচ্ছা, ব্লকেজ মারাত্মক কাটায়। তার মানে এটা ভীষণভাবে কেউ পাওয়ারফুল। যদি কেউ যদি মনে করে আমার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে, আমার দ্রুত আরোগ্য দরকার, আমি অনেক রোগা হয়ে যাচ্ছি, খাওয়া দাওয়ার আমার অনীহা, আমি দুঃস্বপ্ন দেখছি খুব, ব্ল্যাক টার্মালাইন ধারণ করুক, ইনস্ট্যান্ট। ওটা তো 2.5-3 দিনের মধ্যে ও নিজেকে অনেক সতেজ পাবে, 2.5-3 দিনের মধ্যে, যদি ওটা এনার্জাইজ সঠিক মাল বাহ! প্রোডাক্ট হয়। তার মানে ক্রিস্টাল ভীষণভাবে কাজ হ্যাঁ, করে, কথা কিন্তু বলে। সঠিক প্রোডাক্ট এবং হ্যাঁ, সঠিক এনার্জাইজ এক্সপার্টের করতে কাছ হবে, থেকে হেল্প নিতে হবে। এনার্জাইজ করতে হবে, এনার্জাইজ না করলে আপনার হবে না। নাম্বারটা আমরা ডেসক্রিপশনে দিতে পারি তো? তাহলে দিদির নাম্বার আমাদের ডেসক্রিপশনে রয়েছে এবং স্ক্রিনেও যাচ্ছে। আপনারা যদি চান দিদির সঙ্গে কিন্তু ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারেন, কারণ দিদি কিন্তু পজিটিভ জিনিস নিয়ে কাজ করেন এবং নিজের জীবনে যদি পজিটিভিটি আনতে হয় অবশ্যই কিন্তু মধুমিতা অ্যাস্ট্রো ক্লাবকে সঙ্গে রাখতে হবে। আজকে আমরা কথা বলবো লাস্ট একটা ছোট্ট বিষয় নিয়ে, কারণ আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। সামনেই কিন্তু দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা একটা খুব বিশেষ তিথি, যে তিথিতে মানুষ সবসময় পূর্ণিমা পুজো করেন বা হয়তো সত্যনারায়ণ পুজো দেন, বাড়িতে রোগ মুক্তি হোক বা অর্থের সমাগম হোক বা সুখ সমৃদ্ধি ওভারঅলের জন্য। তো আপনি আমাদের দর্শক বন্ধুদের জন্য দুটো রেমেডি দিয়ে যান, যে দুটো রেমেডি তারা বাড়িতে অবশ্যই ফলো করবেন, তার সঙ্গে সঙ্গে নিজেদের কর্ম সঠিক রাখবেন এবং ডিসিপ্লিন যেটা আপনি বললেন মেনটেন করবেন। দেখো, দোল পূর্ণিমা মানেই আমরা জানি কৃষ্ণের পুজো, রাধা কৃষ্ণের মেন হচ্ছে দোল উৎসব। এই উৎসবে প্রথম কথা হচ্ছে আগের দিন, দোলের আগের দিন যে ন্যাড়াপোড়া আমরা ছোটবেলায় বলতাম, এইটা কিন্তু করা উচিত। যদিও সবার বাড়িতে করা সম্ভব না, একটা ছোট পুত্তলিকা নেবে, খড়ের একটা পুত্তলিকা নিয়ে ছাদে করুক, যেখানে হোক করুক, এটাতে না বাড়ির একটা নেগেটিভ এনার্জি কিন্তু রিমুভ হয়। আজকাল এইগুলো করে না বলে কিন্তু অনেক নেগেটিভ এনার্জি চলে আসে। একদম কিছু দরকার নেই, একটা খড়ের ছোট্ট পুত্তলিকা বানিয়ে নিজেরাই করুক, 2-4টে ঘর মিলে এক জায়গায় করুক, সেটা একটা। সত্যনারায়ণ তো সবাই মোটামুটি ঘরে ঘরে সত্যনারায়ণ হবে। যেটা করতে হবে, এবারে একটা বিশেষ যোগ আছে, সেটা হচ্ছে চন্দ্রগ্রহণ আছে ওই সময়। ও আচ্ছা, ওই সময় একটু টাইমটা একটু মেনশন করে দিও, কারণ সঠিক টাইমটা বলতে হবে। একটা চন্দ্রগ্রহণ আছে ওই সময়, তো ওই সময় পুজোটা না করে ওই সময় যদি শ্রীমদ্ ভগবত গীতা যদি পাঠ করা যায় বাড়িতে, তাহলে কিন্তু বাড়ির এনার্জি, অর্থ এবং স্বাস্থ্য ভালো হবে, ভীষণ ভালো হবে। ওই যোগটাকে কাজে লাগাতে হবে, এবং আমি চাইবো তোমরা নিজেরাও এটা করো, কারণ এই চন্দ্রগ্রহণের যোগ কিন্তু সব সময় দোল পূর্ণিমায় আসে। তার মানে এটা খুব ভালো একটা, ভীষণ ভালো, ওই সময় শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করা উচিত। তাহলে চন্দ্রগ্রহণের সময় গীতা পাঠ মানুষের জীবনে সুখ সমৃদ্ধি আনবে। আরো একটি রেমেডি শুনবো। আর একটা রেমেডি বলছি, এটা করা খুব উচিত, সেটা হচ্ছে একটু গরিবদের দান করো। আর ওই দিন আমি বলবো হলুদ বস্ত্র পরে, যেটা পুজোর দিন, সকালবেলা তো তোমরা দোল টোল সবাই মানুষ খেলবে, সন্ধেবেলা হলুদ বস্ত্র পরে
অবশ্যই বাড়ির যে গৃহিণী, যে যিনি মানে কর্ত্রী, কর্ত্রী যাকে বলে, তাকে বলবো হলুদ বস্ত্র পরে বাঁ পাটা বাইরে বার করে দু কদম ঘুরে ঘরে চলে আসা, ঠিক যখন সত্যনারায়ণের সময়টা শুরু হচ্ছে বা তিথিটা পড়ছে। ও হলুদ পোশাক পরে বাঁ পাটা চৌখাটের বাইরে দিয়ে দুপা ঘুরে চলে আসা। এটা যারা করবে তারা বুঝতে পারবে ফলটা কি পেলো। আগে থেকে আমি কিছু বলবো না। বাহ! আজকে তো দিদি প্রচুর সুন্দর সুন্দর রেমেডি দিলেন এবং অনেক বিষয় নিয়ে আমরা কথা বললাম, যেগুলো মানুষ প্রত্যেকে রিলেট করতে পেরেছেন আমি বিশ্বাস করব। দিদির সঙ্গে কথা বলতে পারেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এবং দিদি নিজেও একবার নিজের নাম্বার বলে দেবেন এবং কিভাবে দিদির সঙ্গে যোগাযোগ করবেন, কোথায় কোথায় দিদির চেম্বার, দিদি সবকিছুই বলে দেবেন। দিদি একবার বলে দিন আপনার চেম্বার কোথায় এবং আপনার সঙ্গে যদি বুকিং করে কথা বলতে চায় অনলাইন কনসালটেশন হয় কিনা একবার বলে দিন। হ্যাঁ, আমার অনলাইন অফলাইন দুটোই আছে। আমার মেন ব্রাঞ্চ হচ্ছে চন্দননগর, যেখানে আমি শনিবার আর রবিবার থাকি। এছাড়া যাদবপুরে আমার চেম্বার, সাউথ সিটি মলের ঠিক পেছনে পোদ্দারনগর হাই স্কুলের সামনে। আর বুকিং নাম্বারটা হচ্ছে 8697683154, 8697683154। এটাতে বুকিং করুন এবং এখানে বিশদ জানতে পারবেন অ্যাস্ট্রো ক্লাব সম্পর্কে। আজকে খুব ভালো লাগলো আপনার সঙ্গে এপিসোড করে, খুব খুশি হলাম। অনেক ধন্যবাদ আসার জন্য। এবং দিদিকে যখন আমি ফোন করে বলি যে দিদি আমার কমিউনিটি কিন্তু বিশেষ বড় নয়, দিদি বলে যতজন মানুষ আছে ওটাই যথেষ্ট, আমি অবশ্যই আসবো। এবং আমার এক ডাকে দিদি সাড়া দিয়েছেন, এটার জন্য আমি অনেক বললাম ধন্যবাদ। না, কিছু না হওয়ার থেকে কিছু হওয়া ভালো। অনেক ধন্যবাদ দুজনও আসার তো জন্য। আছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আসার জন্য। আমি খুব খুশি হয়েছি আপনি এসেছেন এবং অনেক জিনিস আপনি আজকে শেয়ার করেছেন। আমার মনে হয় আমাদের দর্শক বন্ধুরা প্রত্যেকে অত্যন্ত সমৃদ্ধ হয়েছেন। কেমন লাগছে আমাদের এপিসোড গুলো জানাতে কিন্তু ভুলবেন না। আর আজকের এপিসোড অবশ্যই শেয়ার করুন প্রত্যেকের সঙ্গে, বিশেষ করে দোল পূর্ণিমার আগে, কারণ আজকে দিদি অনেক সুন্দর সুন্দর টিপস কিন্তু শেয়ার করে দিয়ে গেছেন। নিজের পরিবারকে এবং আত্মীয় পরিজনের পরিবারকে ভালো রাখার জন্য শেয়ার করতে হবে আজকের এই পডকাস্ট। সঙ্গে থাকুন দ্য এসডি পডকাস্টের সঙ্গে। দেখা হবে অন্য কোনো একটি এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকুন আর অবশ্যই দ্য এসডি পডকাস্টের সঙ্গে রাখুন। নমস্কার।